আজকে আমরা একটা ভিন্ন ধরনের ক্লাস নিয়ে এসেছি, যেখানে আর্টিকেলের সম্পর্কে আলোচনা করব। এসএসসি জিডিতে মোস্ট রিপিটেড যেসব আর্টিকেলগুলো রয়েছে, যে আর্টিকেলগুলো আসার চান্স আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেইগুলো নিয়ে শুধুমাত্র আমরা আলোচনা করব, সঙ্গে সঙ্গে কিছু কিছু আমরা খণ্ড বা পার্ট দেখতে পাবো, যেটা নিয়ে আমরা পরের ক্লাসে একটা ক্লাস করব খণ্ড বা পার্ট নিয়ে। এরকমভাবে আমরা পুরো পলিটিটাকে রিভিশন করে নেব। ওকে, চলো শুরু করা যাক। 1 নম্বর আমাদের যেটা টপিক আছে মৌলিক অধিকার মধ্যে যেগুলো আছে, মৌলিক অধিকার আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলকে ধরা হয় মৌলিক অধিকার। বোঝা গেছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলকে ধরা হয় মৌলিক অধিকার। ধারা নম্বর 14ই বলা আছে, আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে। আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে। আইনের চোখে সবাই সমতা বা সবাই সমান, সেটা আম্বানি হোক কিংবা সাধারণ মানুষ হোক। পরবর্তী প্রশ্ন বা পরবর্তী আমাদের যে ধারা নম্বর 17 রয়েছে, আর্টিকেল নাম্বার 17 রয়েছে, অস্পৃশ্যতা দূরীকরণ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা দূরীকরণ। এটা আমাদের বারবার এসেছে। আমি কি বলছি, এইটা আমাদের পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে। ধারা নাম্বার 17, আর্টিকেল 17, অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা হচ্ছে আমাদের ভিভিআইপি। পরবর্তী হচ্ছে খেতাব বা উপাধি বিলোপ। ধারা নাম্বার 18। ধারা নাম্বার 18 কী বলা হয়েছে? 18 বলা হয়েছে যে রাষ্ট্র বিদ্যা এবং সামরিক খেতাব ছাড়া অন্য কোনো খেতাব দান করতে পারবে না। এটাই বলা হয়েছে খেতাব বা উপাধি বিলোপ সম্পর্কে ধারা নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, ধারা নম্বর 19 কী বলা হয়েছে? এটা মারাত্মক আর্টিকেল। কী বললাম? মারাত্মক আর্টিকেল। বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার। বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার এই ধারা নম্বর 19 বলা হয়েছে। ধারা নম্বর 19 বলা হয়েছে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার। আচ্ছা স্যার, 21 কী বলা হয়েছে? ধারা নম্বর 21 বলা হয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বলছে অনেক তো লেখাপড়া হলো, তোর 21 বছর পা পড়েছে, চাকরি বাকরি করিস না, নিজের মতো জীবনটা চালা। এটাই আমাদের বলা আছে ধারা নম্বর 21, নিজের মতো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 21 এতে কী বলা আছে? 21 এতে বলা আছে কত? এটা কিন্তু 21 নয়, 21 এ এখানে বলা আছে শিক্ষার অধিকার। এখানে বলা আছে আমাদের 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এই শিক্ষার অধিকার আবশ্যক। ধারা আমাদের 24 বলা আছে শিশু শ্রম নিষিদ্ধকরণ। এটাও হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী পর্যন্ত কোনো শিশুকে কলকারখানা বা কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। এটা নিষিদ্ধকরণ রয়েছে আমাদের ধারা নম্বর 24। আমি খুব শর্ট বা দুটো শব্দের মধ্যে লিখিয়ে রেখেছি এখানে, যে কারণে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এরপর বলা আছে ধারা 32 বলা আছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে আছে। 32 ধারা নম্বর 32 আমাদের কি আছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কি আছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। একে সংবিধানের আত্মা বলা হয়। একে কি বলা হয়? একে সংবিধানের আত্মা বলা হয়। কারণ সুপ্রিম কোর্ট কেউ যদি সাংবিধানিক মৌলিক অধিকার বা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে বা ভাঙে, তাহলে সুপ্রিম কোর্ট 5 রকমের রিট বা লেখ জারি করতে পারে। কি বললাম? রিট বা লেখ নির্দেশ জারি করতে পারে, যে কারণে একে সংবিধানের আত্মা বলা হয়। পরবর্তী আমরা জানব নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য। নির্দেশাত্মক নীতি ও মৌলিক কর্তব্য, যার পার্ট নাম্বার হচ্ছে 4 and 4 ধারা 40 বা আর্টিকেল 40 কী বলা আছে? গ্রাম পঞ্চায়েত সংগঠন। প্রত্যেকটা গ্রামে একটা করে গ্রাম পঞ্চায়েত সংগঠন থাকা দরকার। ধারা 44 কী বলা আছে? অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড।
ইউনিফর্ম সিভিল কোড, এটা মনে রাখলে আমাদের হবে যে 44-এ রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। 51 তোমরা যদি, আমি একটা কথা বলে দিই, তোমরা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি আর্টিকেল নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না, এবং পরীক্ষার আগে আর্টিকেলকে আরেকবার রিভিশন করার জন্য এই ভিডিওটা দেখা তোমাদের আবশ্যক। ভিডিওর শেষে খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু কোশ্চেন আমি রেখেছি, যেগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই পারবে। চলো শুরু করি। এরপর আমি বলছি 51 মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করব। কোনো চিন্তা নেই। মৌলিক কর্তব্য যেটা ধারা 51 রয়েছে। বর্তমানে 11টি কর্তব্য রয়েছে। বর্তমানে কি বললাম? 11টি কর্তব্য রয়েছে। প্রত্যেকটা কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব একদিন। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের লাগবে কি লাগবে না ক্লাসটা। পরবর্তী হচ্ছে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি সম্পর্কে আমরা জানবো কিছু আর্টিকেল। রাষ্ট্রপতি আমি কেন ভাগ করেছি তার কারণ মুখস্থ করতে সুবিধা হবে। যেমন প্রথমে আমি রেখেছি মৌলিক অধিকারকে। আচ্ছা, মৌলিক অধিকারের মধ্যে এই আর্টিকেলগুলো পড়লে আমাদের কমপ্লিট। তারপর আমি রেখেছি 2 নম্বরে নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি, যেটাকে বলা হয় ডিপিএসপি। তারপর সেটাকে রেখেছি। তারপর রেখেছি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, তার সম্বন্ধে আমি কিছু আর্টিকেল রেখেছি। এরকমভাবে সাজাইছি আর সব ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোকে। তাহলে আমি ধারা নাম্বার 52 দেখব। ধারা নাম্বার 52 কী বলা আছে? ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে। কত? ধারা নম্বর 52, যে আমাদের ভারতে একটা রাষ্ট্রপতির প্রয়োজন আছে রে বাবা, এই পদটার প্রয়োজন আছে, সেই জন্য বলা আছে কত? ধারা নম্বর 52-তে। ধারা নম্বর 60 কী বলা আছে? আর্টিকেল 60 রাষ্ট্রপতির শপথ গ্রহণ। যে রাষ্ট্রপতি হতে গেলে তো হবে না, তাকে শপথ গ্রহণ করতে হবে। এটা সংবিধানের 60 নম্বর ধারায় বলা আছে ওথ। এখান থেকে কী মনে রাখবো? ইংলিশ শপথকে কী বলে ইংলিশে? ওথ, OTH, এরকম কিছু একটা যেটা আমরা লিখি ওথ। যে 60 নম্বর ধারাতে আমাদের কি রয়েছে? এই ও দিয়ে হয়ে যাচ্ছে ওথ। মনে রাখা যাবে খুব সহজেই। পরবর্তী আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটা না জানলেই এলো, সেটা হচ্ছে ধারা নম্বর 61। বহুবার আসিছে, এটা বহুবার। এটা হচ্ছে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, অর্থাৎ অপসারণের পদ্ধতি। কীভাবে মনে রাখবো আমরা? এখানে মনে রাখবো যে 61, তো 61-এর আই দিয়ে এসছে ইমপিচমেন্ট পদ্ধতি। বোঝা গেছে কীভাবে মনে রাখছি আমরা? তাহলে এরপর ধারা নাম্বার 63-তে জানবো। 62 জানার দরকার নেই। 62-তে কী আছে সেটা আমরা যদি বলি, 62-তে তেমন কিছু জানার দরকার নেই, 63-তে জানলেই হবে। 63-তে বলা আছে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে। বর্তমানে এটার থেকে কোনো কোশ্চেন সেরকম আসেনি এই আর্টিকেলটার থেকে। এরপর যেটা আমরা জানবো ধারা 72 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে একজন ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। কি বললাম? রাষ্ট্রপতি যদি চায় তাহলে একটা ব্যক্তিকে আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারে। কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সাজা হয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি চাইলে তাকে রোধ করতে পারে বা আটকিয়ে দিতে পারে, তাকে ক্ষমা করে দিতে পারে। বুঝা গেছে? এটা কার ক্ষমতা আছে? এটা কিন্তু আমাদের একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা আছে। বর্তমানে আমাদের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। পরবর্তী আমরা কি জানব? সংসদ এবং কেন্দ্রীয় সরকার। 76-এ কী বলা আছে? ধারা নম্বর বা আর্টিকেল নম্বর 76 ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। ধারা নম্বর 79-এ কী বলা আছে? 79-এ বলা আছে সংসদ গঠন। কি বলা আছে 79-এ বলা আছে যে একটা সংসদ গঠন করতে হবে। 79-এ বলা আছে। 110 ধারা নাম্বার 110-এ বলা আছে 110-এ অর্থ বিল সম্পর্কে। ভেরি ইম্পর্টেন্ট। 110-এ আমাদের বলা আছে অর্থ বিল সম্পর্কে। অর্থ বিল, যে সংবিধানের মধ্যে বলা আছে যে একটা অর্থ বিলের প্রয়োজন আছে। ধারা নাম্বার 112 কী বললাম? 112 বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট। কি বলবো? বাজেট। 12টা বেজে গেছে রে ভাই, এবার বাজেটটা দে, বাজার দিকে যাই। এক্ষেত্রে কী আসছে? 112-তে
ভারত বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট, বোঝা গেছে? এটা মনে রাখলে আমাদের হবে যে 112তে আমাদের রয়েছে বাজেট, শর্ট ফর্ম। ধারা নাম্বার 110 রয়েছে মানি বিল, বোঝা গেছে? এরকমভাবে আমরা খুব ছোটো ছোটোভাবে মনে রাখবো। পরবর্তী আমাদের যেটা রয়েছে বিচার বিভাগ ও অন্যান্য। ধারা বা আর্টিকেল 124 রয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। 148 রয়েছে ক্যাগ। স্যার ক্যাগটা কী আবার? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা আছে। 153তে বলা আছে রাজ্যপাল, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, কমেন্ট করে সবাই জানাবে। ধারা 165তে রয়েছে অ্যাডভোকেট জেনারেল। 280তে রয়েছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন। 324 আমাদের কী রয়েছে? নির্বাচন কমিশন। সামনে যে ভোট এই ভোট কে নেবে? ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। কত নম্বর আর্টিকেল বলা আছে এটা? 324 নম্বর আর্টিকেলে। 343 বা সরকারি ভাষা। 343 বা সরকারি ভাষা। 343 বা সরকারি ভাষা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 343-এ 343 আমাদের সরকারি ভাষা রয়েছে। আচ্ছা, আমাদের সরকারি ভাষা কি? সরকারি ভাষা হচ্ছে আমাদের হিন্দি, বোঝা গেছে? এবং শেষ যেটা আমি ভাগ রয়েছে 6 নাম্বার জরুরি অবস্থা বা সংশোধন। ধারা 352-তে জাতীয় জরুরি অবস্থা, 356-তে রাষ্ট্রীয় প্রতিশাসন বা রাষ্ট্রীয় জরুরি ঘোষণা বা রাষ্ট্রীয় শাসন, যেটা আমরাই বলি না কেন, আমরা একবার করে বলি যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন শুরু হবে, রাষ্ট্রপতি জারি শুরু হবে। এটা হচ্ছে কত নম্বর ধারায় রয়েছে? 356 নম্বর ধারায় রয়েছে, বোঝা গেছে? 356 নম্বর ধারায় রয়েছে। পরবর্তী জানবো 360 আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। 360-এ আমাদের কি রয়েছে? আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। এবং সর্বশেষ বাস একদম খতম যেটা রয়েছে ধারা 68 সংবিধান সংশোধনীর ক্ষমতা। যে সংবিধানের কিছু ভুল হয়ে গেলে আমরা চেঞ্জ করতে পারবো 368 দিয়ে। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? তার কারণ হচ্ছে অনেক রকম জরুরি অবস্থা আছে। জাতীয় জরুরি অবস্থা আছে, রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা আছে এবং আর্থিক জরুরি অবস্থা ঘোষণা আছে। এই তিনটে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এবং সর্বশেষ 368 নম্বরে বলা হয়েছে সংবিধান সংশোধনের ক্ষমতা করতে পারবে 368 নম্বর আর্টিকেল দ্বারা। তাহলে কীরকমভাবে আর্টিকেলগুলো আমরা জানলাম তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা আর্টিকেলকে আমি বললাম, প্রত্যেকটা আর্টিকেল আশা করছি মাথার মধ্যে রয়েছে। এরপর আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের দিকে যাব। চলো যাওয়া যাক। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখানে বলা হয়েছে, এখানে আমাদের কি বলা হয়েছে? আমি একটা কালার নিয়ে নিচ্ছি। এসএসসি জিডি প্রশ্নোত্তর। এসএসসি জিডি খুব ভালোভাবে দাগটা দিই। এসএসসি জিডি প্রশ্নোত্তর, বুঝা গেছে? 1 নাম্বার প্রশ্ন আমাদের রয়েছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যেটা ফান্ডামেন্টাল ডিউটি বলা হয় অন্তর্ভুক্ত করা হয়েছিল? আমি কিন্তু এটা বলেছি, তোমরা আশা করি সবাই পারবে। কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে? 42 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে। আমরা সংবিধান সংশোধন এখনো পড়িনি, এটা আমাদের এখানে থাকে না। আমার আর্টিকেলটা ছিল, কি বললাম? মৌলিক কর্তব্যের আর্টিকেলটা ছিল, যেটা 51A। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? কত নম্বর সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনী। কত সালে? 1976 সালে। কোন কমিটির সুপারিশে? শরণ সিং কমিটির সুপারিশে। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় জরুরি অবস্থা বা এমার্জেন্সি সংক্রান্ত বিধান রয়েছে? যদি এরকম থাকে, যদি বলা না থাকে যে কি জরুরি অবস্থা ঘোষণা করার কথা বলা হয়েছে, সেটা যদি বলা না থাকে, শুধু যদি এমার্জেন্সি বলা থাকে, তাহলে কিন্তু 3টাই উত্তর হবে আমাদের। 352 হবে,
356 হবে আর 360ও হবে। আচ্ছা তোমরা একবার বলো, একবার রিভিশন হয়ে যাক যে 352 আমাদের কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা আছে? 352 আমাদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা আছে। 356 আমাদের কি আছে? রাজ্যের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। এবং 360 আমাদের আর্থিক জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। বোঝা গেছে? পরবর্তী আমরা জানবো কোয়েশ্চেন নাম্বার 3, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? আচ্ছা লোকসভার ক্ষেত্রে 25 বছরের প্রয়োজন হবে। আমি কি বলছি? লোকসভার ক্ষেত্রে ন্যূনতম বয়স সদস্যের 25 বছর প্রয়োজন। আর রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 30 বছরের প্রয়োজন। রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 30 বছরের প্রয়োজন, লোকসভার ক্ষেত্রে কিন্তু 25 বছরের প্রয়োজন। বোঝা গেল? পরবর্তী হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? খুব ভালো প্রশ্ন একটা। কাকে বলা হয়? ভারতের সুপ্রিম কোর্টকে বলা হয়। ভারতের সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা। রক্ষা করছে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সুপ্রিম কোর্ট কেউ যদি সংবিধানের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে সুপ্রিম কোর্ট লেখ বা রিট জারি করতে পারে। কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তোমরা কমেন্ট করে জানাবে। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কত নম্বর আর্টিকেলটা বলা হয়েছে। এটার কত নম্বর আর্টিকেল? 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, যাকে সংবিধানের আত্মা বলা হয়। পরবর্তী হচ্ছে আমাদের প্রশ্ন 5, কত নম্বর ধারায় অধীনে সুপ্রিম কোর্ট লেখ বা জারি করতে পারে? এখনই দিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা, আমি যেটা বললাম 32 নম্বর। হাইকোর্ট কত নম্বরে পারে? 226। হাইকোর্টও পারে কত নম্বরে? হাইকোর্ট পারে 226। হাইকোর্টের থেকে কিন্তু সুপ্রিম কোর্টেরটা বেশি আমাদের প্রশ্ন আসে, কিন্তু আমি সাইডে হাইকোর্টটাও দিয়ে রেখেছি। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলের বা শিডিউল অন্তর্ভুক্ত? তপশিল মানে হচ্ছে শিডিউল, এটা নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করব। তার মধ্যে আমরা দিয়ে রেখেছি বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলের অন্তর্ভুক্ত? 11 নম্বর তপশিলের অন্তর্ভুক্ত 73তম সংবিধানের মাধ্যমে। ভারতের প্রথম নাগরিক কাকে? উত্তর ভারতের রাষ্ট্রপতিকে। বলছে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের প্রথম নাগরিক বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক বলা হয়। সংবিধানের কোন অংশকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত হয়েছে? এটা কিন্তু আমরা বলেছি। প্রথমে আমাদের 1 নম্বরে রয়েছে, আলোচনা করেছি যে পার্ট 3-এর আর্টিকেল নাম্বার 12 থেকে 35। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো তপশিলি আছে? এটাও কিন্তু আমরা আলোচনা করেছি যে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো তপশিলি রয়েছে? 12টি। এবং আগে ছিল কিন্তু আমাদের 8টা। আগে কটা ছিল? 8টা। বর্তমানে কটা? 12টা। লিখে মুখস্থ করবে, তাড়াতাড়ি মুখস্থ হবে। পরবর্তী হচ্ছে যে 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট, কি বললাম? ভারতের ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত সালে গঠিত হয়? 1946 সালে। 1946 সালে। পরবর্তী আমরা জানবো যেটা তোমাদেরকে হোমওয়ার্ক। পরবর্তী আমাদের যেটা হোমওয়ার্ক থাকছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা, তাহলে তোমাদের আত্মবিশ্বাস এবং জেদ এবং পরিশ্রম যে সফল হবে, তোমাদের যে মেরিট লিস্টে নাম আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এটার প্রশ্ন তোমরা জানাও যে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? চিফ ইলেকশন কমিশনার কে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তা আজকের ক্লাসটা এখানে আমাদের খতম। থ্যাংক ইউ। যারা ক্লাসটা দেখলে, শেষ করলে, তারা অনেক উপকার হবে। এসএসসি জিডিতে 2026 টার্গেট যাদের আছে। আর যারা এখনও ভিডিওটা দেখা বাদেও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও। এবং অবশ্যই হোমওয়ার্কগুলো কমেন্টে উত্তর দিয়ে যাও। আর কমেন্টে লিখে রাখো তোমার স্বপ্ন কোনটা, এসএসসি জিডির কোন পোস্ট তোমার জন্য। চলো, জয় হিন্দ।